হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে বিষয়টি আমি এক্সপ্লেন করব সেটা হচ্ছে ফিশিং লাইন রিং। কেন ফিশিং লাইন রিং হয়? অনেকেই বলেন যে ভাই আমার লাইন শুধু রিং হয়, এত ভালো লাইন ইউজ করি তারপরেও আমার লাইন কেন রিং হয়? অবশ্যই এর পেছনে কিছু রিজন আছে বা কারণ আছে, সেটা আপনাকে জানতে হবে। তো আজকে এই বিষয়টি আপনাদের সামনে এক্সপ্লেন করব, এবং যাদের লোড টেস্ট নিয়ে অনেক ধরনের কোশ্চেন আছে যে লোড টেস্ট সঠিক হয় না, কেন হয় না, সে বিষয়টি আপনাদের এক্সপ্লেন করব। এবং এই লোড টেস্টটা কীভাবে করা হয়, কীভাবে গড় করা হয়, আর কীভাবেই বা স্পেসিফিকেশনে স্পেসিফিক একটা পাউন্ড টেস্ট দেওয়া থাকে, সেই বিষয়টা আপনাদের সামনে এক্সপ্লেন করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো বিষয়টি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। ওয়েল, প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিশিং লাইন রিং। কেন রিং হয়? আমাদের যে এই স্পুল সাইজটা আছে, এই স্পুল সাইজের উপরে বেস করে আমরা কখনোই লাইন ইউজ করি না, যার কারণে আমাদের এই লাইনগুলো রিং হয়। তো রিং হওয়ার এটা হচ্ছে মেজর ফ্যাক্ট। আপনারা অবশ্যই স্পুল সাইজ এবং যে লাইন টেস্টটা দেওয়া আছে, যে ডায়ার লাইন দেওয়া আছে, এই ডায়ার লাইন আপনি ইউজ করেন, দেখেন তো লাইন রিং হয় কিনা। অবশ্যই রিং হবে না, কারণ এইটাই হচ্ছে তাদের একদম সঠিক ক্যালকুলেশনে এই লাইনগুলো আসলে নির্বাচন করে থাকে এই স্পুলের জন্য। কারণ আপনার এই লাইনগুলো একটা ডায়ার উপরে তার নির্দিষ্ট বেন্ড হওয়ার মতো ক্ষমতা থাকে। আপনি তার চেয়ে বেশি যদি বেন্ড করে ফেলেন তাহলে কি হবে? এটা যত বাঁকাবেন, যত বেন্ড করবেন, যত বেশি বেন্ড হবে মোটা লাইন, ততই রিং হওয়ার প্রবণতা বাড়বে। অবশ্যই একটা লাইনের কতটুকু বেন্ড হতে পারবে এটা নিয়ে ক্যালকুলেশন কিন্তু করা আছে, যদিও আমি এত বিষয় নিয়ে এখন কথা বলবো না, কারণ এটা অনেক লেন্দি একটা বিষয়। এটা আপনাদের সামনে বলতে গেলে হয়তো আপনারা অনেকে ভিডিও ছেড়ে চলে যাবেন, যার কারণে মূলত আমি ওটা বলছি না, ওটা আমি নেক্সটে বলবো। আর এই স্পুল সাইজ নিয়ে আমার কিন্তু ভিডিওটি অলরেডি আপলোড দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমি ভিডিও লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যাই হোক, আমরা প্রথম দেখলাম হচ্ছে লাইন রিং হওয়ার জন্য এই স্পুল সাইজটা মেজর। আপনারা স্পুল সাইজের উপরে নির্ভর করে আপনারা লাইন নির্বাচন করবেন, তাহলে কখনোই আপনার রিং হবে না। দ্বিতীয়ত, অনেকেই বলেন যে ভাই লাইন যে আপনাদের যে পাউন্ড টেস্টটা দেয়া থাকে, তো এই টেস্টের সাথে কেন মিলে না? তো এখানে আমি এক্সাম্পল স্বরূপ আপনাদের আমি বলবো যে এই লাইনগুলোতে যখন এরা টেস্টগুলো তাদের কনফিগারেশনে দেয়, তখন তারা তাদের মেশিনের সাহায্যে 3টা বা 5টা শর্ট নেয় একটা লাইনে। কিভাবে শর্টটা নেয়? এই শর্টটা নেয় কোনো নট ছাড়া সরাসরি পেঁচিয়ে, দুই পাশে সরাসরি রিং করে পেঁচিয়ে, তারপরে কোনো ধরনের নট ছাড়া তারা, এক্সাম্পল আমি কিন্তু আপনাদের উদাহরণস্বরূপ বলতেছি, তারা সর্বপ্রথম 3টা শর্ট নেবে, 3টা শর্টে 3টা রেজাল্ট আসবে, 3 ধরনের রেজাল্ট আসবে। একই রেজাল্ট কিন্তু আসবে না, 3 ধরনের রেজাল্ট আসবে। ওই 3 ধরনের রেজাল্টকে তারা যোগ করবে এবং ওটা গড় করবে। গড় করার পরে যে ওয়েটটা তারা পাবে, ওইটাই মূলত এই কনফিগারেশনে লেখা থাকে। এখন আমি আপনাদের একটু ক্লিয়ার বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে একটা লাইন, আমি মনে করেন যে আমি এখন একটা লাইন টেস্ট করব এবং এই লাইনের পাউন্ডটা আমি তার কনফিগারেশনে দিয়ে দেবো বা লাইনের কনফিগারেশনে দিয়ে দেবো। তাহলে আমি কিভাবে এর পাউন্ডটা নির্বাচন করব? প্রথম একটা শর্ট নিব। ধরুন প্রথম একটা শর্ট নেওয়াতে আমি 4 পাউন্ড পেলাম, তো 4 পাউন্ড আমি লিখে রাখলাম। দ্বিতীয় আর একটা শর্ট নিব, দ্বিতীয় শর্টে ধরেন আমি 5 পাউন্ড পেলাম, সেটাও আমি লিখব। তৃতীয় শর্টে আমি 6 পাউন্ড পেলাম, অর্থাৎ এই 3টা শর্টে 4, 5, 6 এইভাবে পেলাম। একই কিন্তু পেলাম না, অর্থাৎ আমরা এই 3টাকে কি করব? যোগ করব। এই 3টাকে যোগ করলে কত হয়? এই 3টাকে যোগ করলে 5, 6, 11, আর হচ্ছে 4 হচ্ছে 15। এই 15কে আমরা যেহেতু 3টা শর্ট নিয়েছি, 3 দিয়ে আমি ভাগ দিব, দিলে পরে আমাদের গড়টা কিন্তু চলে আসলো 5 পাউন্ড। অর্থাৎ 15কে আমরা 3 দিয়ে ভাগ দিলে 5 পাই। এই 5টা হচ্ছে আমাদের লাইনের গড় পাউন্ড। এই গড়টাই আমরা আসলে মূলত এই লাইনে উঠিয়ে রাখি। এটা হচ্ছে সীমানোর একটা লাইন, খুব ভালো মানের লাইন। অবশ্যই এটার রিভিউ নিয়ে আসবো, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে এই আমার যত ধরনের লাইন আছে আমি ধীরে ধীরে সব কিছু নিয়ে আসবো এবং আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো যাই হোক, তাহলে তারপরে আমি এর কনফিগারেশনে আমি এই 8 LB বা যে এলবিটা আসবে আমাদের 5 পাউন্ড, এই পাউন্ডটা আমরা উল্লেখ করে দেবো। এখানেও যে 8 LBটা দেওয়া আছে, এটাও কিন্তু তারা এই টেস্টটা করেই তবেই দিছে। আপনারা অনেকেই বলেন ভাই লোড দেওয়া আছে এত, কিন্তু আমার লাইনটা কেন এই লোড নিতে পারতেছে না? এটা পারবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপরেও আবার আপনি একটা নট ইউজ করতেছেন, তো নটের জন্য অবশ্যই আমি এর আগে বলছি যে নটের জন্য মিনিমাম 60% বা
পার্সেন্ট আপনার লোড ক্যাপাসিটি থাকে, আর 30% বা 40% লোড ক্যাপাসিটি বা 50% কার্যক্ষমতা কমে যায়। এই কথা কিন্তু আমি অনেক আগে অনেক ভিডিওতেই বলছি। এটা বিভিন্ন লাইনের ক্ষেত্রে বিভিন্ন লাইন বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো যেভাবে তৈরি করে থাকে তাদের তৈরির উপরে বেস করে আসলে এই লাইনগুলো এরকম লোড টেস্টগুলো হয়ে থাকে আর কি। অর্থাৎ আপনি কখনোই বলতে পারবেন না যে ভাই এইটা কেন এরকম হলো বা এত লোড নিতে পারলো না কেন। অবশ্যই আপনি ওই লাইনটাই 3বার টান দেবেন, 3 ধরনের রেজাল্ট পাবেন, 3 ধরনের, কখনোই আপনি একই রেজাল্ট পাবেন না। অর্থাৎ এটা নিয়ে কোনো মাথা ঘামানোর কোনো কারণ নেই। আর লাইন টেস্ট নিয়ে আপনি কিভাবে একটা রড এবং রিল দ্বারা একটা লাইন কিভাবে টেস্ট করবেন, আপনি কত পাউন্ডের মাছ ধরবেন সেটার উপরে কিভাবে এটা নির্বাচন করবেন সেটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব। আর অবশ্যই আপনারা একটা জিনিস মনে রাখবেন, পুল ওয়েট সরাসরি আপনি বাতাসে উঠায় ফেললেন বা এয়ারে উঠায় ফেললেন, সরাসরি উঠায় ফেলাকে এটাকে বলতেছে হচ্ছে পুল ওয়েট। পুল ওয়েট আর পানির মধ্যে আপনি মাছের সাথে খেলার ওয়েট কিন্তু কখনোই এক হবে না। আর আপনি পুল ওয়েট করে একদম পুলে যখন এইভাবে লাইনটা একটু ঝাঁকাবেন তখনই বুঝতে পারবেন যে আপনি মনে করেন যে মাছের মতো একটা মাছ যেমন আপনার সাথে যুদ্ধ করে আপনি ওইরকম করতেছেন। এরকম করে যদি ছেড়ে বা কোনো একটা কেজিতে নির্দিষ্ট একটা কেজিতে গিয়ে ছিঁড়ে গেল তখন মনে করবেন এটাই আর একজ্যাক্ট ক্ষমতা, এর বেশি পারবে না। অর্থাৎ এটা নিয়েও কিছু যদিও কমপ্লিকেটেড কিছু বিষয় আছে, আমি এগুলো আপনাদের সামনে আমি নেক্সটে এক্সপ্লেন করব। তবে অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে আপনার এই যে লাইনের লোড ক্যাপাসিটি, লাইনের বেন্ড হওয়ার প্রবণতা, এই ধরনের কোনো কিছুই আপনার ফেস করতে হবে না। অর্থাৎ আমরা সঠিকটা না জানার কারণে, অনেক ভুল ধারণা থাকার কারণে আমরা নানান সময় নানান কিছু বলে থাকি এবং কিছু সেলারদের দোষ দিয়ে থাকি, এই ভাই আমার এই প্রোডাক্ট দিছে ভালো না। হ্যাঁ, এর মধ্যে খারাপ প্রোডাক্ট তো অবশ্যই আছে। এখন এই বলে এই না যে আপনি একটা ভালো প্রোডাক্ট নিয়েও তারপরেও আপনি খারাপ বলবেন, কারণ আপনি গাইডলাইন ফলো করেননি। আপনি গাইডলাইন ফলো করে তারপরে একটা লাইন নিয়ে তারপরে আপনি বলেন যে ভাই রিং হয়ে গেছে। আপনারা আগে এটা দেখেন যে আপনি গাইডলাইন, সঠিক গাইডলাইন ফলো করে স্পুলের সাইজ বা স্পুল সাইজের উপরে কি কি লাইন ইউজ করা যাবে, কোন লাইনটা ইউজ করা যাবে, আপনারা এই জিনিসটা আগে জানেন। তারপরে আপনারা অন্য কাউকে দোষ দেন যে ভাই আপনি আমাকে খারাপ জিনিস দিয়েছেন, আপনি আমাকে ভালো জিনিস দেননি। আরেকটা কথা হচ্ছে, যারা ওই লটারির ব্যাপারে অনেকেই বলছিলেন যে ভাই আমার নাম আসেনি, আমার নাম আসেনি। ভাই আপনারা তাইলে এক্স্যাক্ট যে আমি জায়গায় মেসেজ করতে বলছিলাম ওই জায়গায় আপনারা দিতে পারেননি, যার কারণে আপনাদের নাম আসেনি। আর আমার কি আপনার সাথে শত্রুতা আছে যে আপনার নামটা আমি দিব না? অবশ্যই দেবো, আপনারা তো ভাগ্যে থাকতে পারে। তো আমি যেভাবে বলছিলাম ওইভাবে যারা করছে আমি তাদেরকেই কাউন্ট করছি, কথা আমি এখনও বলছি, আগেও বলেছিলাম, এখনও বলতেছি আর কি। ইন্ডিয়া থেকে, তারপরে হচ্ছে আমার কাতার থেকে, সৌদি আরব থেকে, কুয়েত থেকে, অনেক দেশ থেকে, অনেক কান্ট্রি থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকেন। তো আপনাদের উদ্দেশ্যে আমার আসলে কিছু বলা হয় না, হয়ে ওঠে না। অবশ্য একটা কন্টেন্ট নিয়ে যখন কাজ করি তখন ওই কন্টেন্টের মধ্যে পড়ে থাকি, যার কারণে আপনাদের কথাগুলো বা অনেকের কথাই মনে থাকে না। তো আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন এবং আমাকে যে উৎসাহ দেন, এজন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। অবশ্যই আপনারা প্রবাসে আছেন, আপনারা ভালো থাকবেন, আল্লাহ যেন আপনাদের ভালো রাখে। তারপরে ইন্ডিয়া থেকে কিছু আমার সাবস্ক্রাইবার আছেন এবং আমার কিছু ভক্ত আছেন, অনেকে ফোনও করেন। তো অনেকে বলছেন যে দাদা ইন্ডিয়ানরা কি দোষ করলো, আমরা কেন পাই না? এইবার কিন্তু দ্বিতীয় পুরস্কারটা ইন্ডিয়া থেকে এক দাদা পাইছে, সৃজিত ওনার নাম। তো ওই দাদাই কিন্তু দ্বিতীয় পুরস্কারটা পাইছে। এখন দেখি কিভাবে তাকে পাঠানো যায়। আসলে এই প্রসেসটা অনেক ঝামেলার, বাইরে একটা প্রোডাক্ট পাঠানো। তো যাই হোক, তারপর আমি দেখবো আর কি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।